স্বাগত দীপ্ত নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নওশিন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হামলা ও মারধরের ঘটনার প্রতিবাদে সারা দেশের সব চিকিৎসা কেন্দ্রে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন চিকিৎসকরা। সেই সঙ্গে আরও ৬ দফা দাবিও জানানো হয়। এরই মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি সহ সব বিভাগে সেবা দেয়া বন্ধ রেখেছেন চিকিৎসকরা। গতরাতে খিলগাঁও এলাকা থেকে ২ গ্রুপের সংঘর্ষে আহতরা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে আসেন। পরে অন্য আরেক গ্রুপ চাপাতি সহ হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে যায়। এ সময় হাতে নাতে ৪ জনকে আটক করে সেনাবাহিনীকে দেয় কর্তৃপক্ষ। পরে অন্য আরেক রোগীর মৃত্যুর ঘটনায় হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর চালায় রোগীর স্বজনরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা মেডিকেল থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী স্বস্তিকা সিংহ। স্বস্তিকা, চিকিৎসকদের কর্মবিরতির বিষয়ে আমাদের জানান। ঢাকা মেডিকেলের যে কালকে রাতের যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার সূত্র ধরেই কিন্তু আজকে সকাল থেকে ডক্টরদের কর্মবিরতি চলছে এবং চিকিৎসকদের এই কর্মবিরতির সূত্র ধরে কিন্তু যারা সাধারণ রোগীরা রয়েছেন তারা কিন্তু ভোগান্তিতে পড়েছেন। এবং আমি যদি আমার পেছনের চিত্রটি একটু দেখাই, যে এখানে যারা সাধারণ রোগীরা রয়েছেন তারা কিন্তু সকাল থেকেই চিকিৎসার জন্য এসেছেন, কিন্তু ডাক্তারদের এই যে কর্মবিরতি যে ঘোষণা, এই কর্মবিরতি ঘোষণার কারণে কিন্তু এখানে অনেকেই চরম ভোগান্তিতে পড়েছেন। তারা ডাক্তারদের কোনো সেবা পাচ্ছেন না এবং অনেকে খুব অসুস্থ অবস্থায় এসেছেন। অসুস্থ অবস্থায় এসেও কিন্তু তারা কোনো সেবা পাচ্ছেন না এবং কি করবেন আসলে এখন এখানে অনেকেই সেটা দিশেহারা অবস্থায় রয়েছেন। অনেকেই সেনাবাহিনীর তত্ত্বাবধানেও রয়েছে, সেনাবাহিনীর কঠোর নির্দেশনার মধ্যে দিয়ে চলছে এবং সেনাবাহিনীর যে পাহারা সেটা কিন্তু জরুরি বিভাগে রয়েছে। সেনাবাহিনীর যে পাহারা সেটা জরুরি বিভাগে যেমন রয়েছে, সেরকম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে জরুরি বিভাগের যে ভাঙচুর এবং চিকিৎসকদের যে মারধরের ঘটনা ঘটেছে গতকাল রাতে, সেই ঘটনাটির কারণে কিন্তু ডাক্তাররা আসলে তাদের যে দাবি, তার মধ্যে উল্লেখযোগ্য দাবি কিন্তু যে তাদের যে সিসিটিভি ফুটেজ রয়েছে, সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের আসলে শনাক্ত করতে হবে এবং দোষীদের শনাক্ত করার পাশাপাশি কিন্তু হাসপাতালের যারা নিরাপত্তা, হাসপাতালের যে নিরাপত্তা, সেই নিরাপত্তাটি কিন্তু দেওয়ার তারা দাবি জানাচ্ছেন। এবং এই তাদের ৩টার সময় কিন্তু সকল ডাক্তারদের একটা গণজমায়েত হবে এবং এই গণজমায়েতের মধ্যে কিন্তু তারা তাদের দাবি দেওয়া কিন্তু আরও জানানোর কথা তারা বলেছেন এবং সরকারি বেসরকারি সকল হাসপাতালেই সেবাদান কিন্তু তারা শাটডাউনের ঘোষণা করেছেন। রওশন, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ঢাকা মেডিকেল থেকে জানাচ্ছিলেন সহকর্মী স্বস্তিকা। শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, উদারতা দিয়ে মানুষের মন জয় করতে দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া ভিডিও বার্তায় একথা বলেন তিনি। শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, বরং ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মনকে জয় করুন। অতীতে নির্যাতনের শিকার হওয়ার কারণে আপনারা কেউ দয়া করে প্রতিশোধ পরায়ণ হবেন না, কেউ দয়া করে নিজের হাতে আইন তুলে নেবেন না, বরং অন্যায় অবিচারের শিকার হলে আইনগত পদক্ষেপ নিন। তবে খেয়াল রাখবেন, কেউ যেন হয়রানিমূলক মামলা হামলার শিকার না হন। এদিকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নেতাকর্মীরা। সকালে রাজধানীতে জিয়াউর রহমানের সমাধিতে দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বলেন, গত ১৫ বছর ধরে গণতন্ত্র প্রতিষ্ঠায় সংগ্রাম করে যাচ্ছে বিএনপি। এ পথে চলতে গিয়ে দলের অনেক নেতাকর্মী গুম ও আটক হয়েছেন। জাতীয়তাবাদী দল আগামীতে জনগণকে সাথে নিয়ে দেশ পুনর্গঠনে এগিয়ে যাবে বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল। খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমান যেন দেশে ফিরে আসতে পারেন, সেজন্য সকলের দোয়া চান বিএনপির মহাসচিব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় নেতৃত্ব দিয়েছে, আগামী দিনেও
তার সঠিক রাজনীতি এবং জনগণকে সঙ্গে নিয়ে আবারও সঠিকভাবে সামনের দিকে এগিয়ে যাবে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব যে স্বপ্ন দেখেছিলেন সেই আদর্শকে বাস্তবায়িত করা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে গণতান্ত্রিক ব্যবস্থা সূচনা করেছিলেন তাকে প্রতিষ্ঠিত করা। আর একই সঙ্গে আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন, সেই বাংলাদেশকে গড়ে তুলবার জন্য আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। চট্টগ্রাম, হবিগঞ্জ, সিলেট, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলা থেকে বন্যার পানি নেমে গিয়ে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে পানি নামছে ধীর গতিতে। লক্ষ্মীপুরে রহমত খাল, ওয়াবদা, ভুলুয়া খাল, ডাকাতিয়া নদীর সংস্কার না করায় পানি নামায় প্রতিবন্ধকতা দেখা দিয়েছে। এর মধ্যে গোমতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলা সহ মনোহরগঞ্জ, নাঙ্গলকোট, লাকসাম ও ১৪ গ্রামের কিছু কিছু এলাকা উজানের পানিতে তলিয়ে আছে। এতে প্রায় ১২ দিন যাবৎ পানিবন্দী অবস্থায় রয়েছে অসংখ্য পরিবার। রাস্তাঘাটও শুকিয়ে যাচ্ছে, কিছুটা শুকাতে শুরু করেছে, তবুও কিছুটা যেগুলো একটু নিচু এলাকা এগুলাতে হালকা পরিমাণ পানি আছে। তো এলাকার মধ্যে যদি আগামী ১০-১৫ দিন পরে কিছু সবজির চারা বিতরণ করা যায়, যারা কৃষিতে আছেন এই হেল্পটা হয়তোবা আমাদেরকে করলে আমরা অনেক উপকৃত হব। শুধু মেন যে সড়কটা চলাচলের মতন মোটামুটি আছে, কিন্তু বিভিন্ন জায়গায় আপনার ৪ ফুট ৫ ফুট গর্ত হয়ে গেছে, খুব কষ্ট। আর গ্রাম অঞ্চলে যে ভারী রুটগুলো আছে এগুলো চলাচল করাই যাচ্ছে না। গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ২০ জন। সকাল 8:45-টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। পৃথক ২ হত্যা মামলায় সাবেক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের ৩ দিন করে মোট ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলামের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। এছাড়া আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় ও চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সুহায়েল এবং রাজধানীর আদাবরে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সকাল ৬টার দিকে তাদেরকে আদালতে হাজির করা হয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় শনিবার আরও ৬১ জন নিহত হয়েছেন, আহত হন আরও অনেকে। ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য জানান। গাজার উত্তরাঞ্চলে আল আলহি আরব হাসপাতালে ইসরায়েলি বোমা হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। অন্যদিকে আজ থেকে গাজায় জাতিসংঘের পোলিও টিকা দান কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে। ৬,৪০,০০০ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ উপলক্ষে ৩ দিনের জন্য মানবিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। এদিকে গাজায় জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে তেল আবিবে ব্যাপক বিক্ষোভ হয়েছে। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ৩টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।